দর্শকদের একটু মনে করিয়ে দেওয়ার দরকার। মাস 10-11 মাস আগে, 1 বছরও হয়নি, সেন্সাস প্রক্রিয়া হবে বলে তখন শোনা যাচ্ছে। তখন কিন্তু আরএসএস প্রধান মোহন ভাগবত একটা কথা বলেছিলেন, আমার মনে আছে। সেটা হচ্ছে যে আপনারা সকলে সংস্কৃতকে মাতৃভাষা বলে চিহ্নিত করুন, কারণ তার মতে সংস্কৃত থেকেই নাকি ভারতের অন্য আধুনিক ভাষাগুলো এসেছে। যদিও মোহন ভাগবতের এই মতের সঙ্গে আধুনিক ভাষাতাত্ত্বিকরা একেবারেই একমত নন, তাহলেও এটা তার অনুজ্ঞা বলা যেতে পারে। এবং যেহেতু তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান, যারা কিনা বিজেপির মতাদর্শগত গুরু বলা চলে, তার কথা নিশ্চয়ই গুরুত্ব আছে। দিলীপ, আপনার বক্তব্য শুনি, ভাষা এবং ধর্ম পরিচয় সেন্সাস। একটা কথা তোমাকে প্রথমেই বলি সুদীপ্ত, মানে আমার চেনা পরিচিত বন্ধু মহলে সেন্সাস নিয়ে যারা চর্চা করেন তাতে কুমারের মতো বেশি চর্চক সেন্সাস ফিগারের আমি দেখিনি কাউকে আর কি। বস্তুত আমার সেন্সাসের মানে পড়ার পাঠ অনেকটা ওর থেকে নেওয়া। ওর এবং সন্তোষদার একটি অসাধারণ বই আছে, সেই বইটি পুরোটাই সেন্সাস ভিত্তিক, এবং সেইখান থেকে আমার একেবারে সেটি আমার চোখ খোলে এই ব্যাপারে যে সোশ্যাল মোবিলাইজেশন কি করে পড়তে হবে সেন্সাস থেকে, সেটা এরা দুজন আমাকে শিখিয়েছিলেন। না, আমি সেটাই বলছিলাম যে ভার্চুয়ালি আগের সেন্সাস থেকে আমি অনেক জায়গায় প্রেডিক্টও করতে পারছিলাম যে একটা ইন্টারভিউ বোর্ডে বসে আমি বলতে পারি, যখন সরকারি ইন্টারভিউ, মানে যখন জেনারেল ক্যাটাগরি হয়ে শিডিউল ক্যাটাগরি আসতে শুরু করলো, আমি বলতেই পারছিলাম ঠিক কোন ক্যাটাগরির কতজন লোক আমি প্রত্যাশা করব, মিলেও যাচ্ছিল খুব সুন্দর। তো যাই হোক, এটা এই কারণে বলা যে কুমার সেই দুর্লভ লোকেদের একজন যারা সত্যি অঙ্কটা কষে তারপরে কথাটা তো বলে আর কি। এইবারে সেন্সাস নিয়ে তুমি তো গোড়াতেই বললে, আমারও আশঙ্কা তাই, কারণ এবারে সেন্সাসে দুটো অ্যাঙ্গেল, একটা হচ্ছে কাস্ট সেন্সাস আছে, সেটা কি দাঁড়াবে আমরা জানি না। এর আগে এসসিসিআই বলে একটা ফলস অ্যাটেম্প্ট হলো, তারপরে এটার ফলাফল কি বেরোবে, এটার গ্রুপিং কিভাবে হচ্ছে সেটাও আমি খুব স্পষ্ট বুঝিনি, দেখতেও পাইনি। আগের সেন্সাসটাই মানে এসসিসিতে গ্রুপিংটা ইনএডিকুয়েট থাকার ফলে শুনতে পাচ্ছি না, তুমি মিউট আছো। সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, হ্যাঁ, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস 2012-তে হয়েছিল, 2011-12। সে রেজাল্ট ওরা বাড়ি করতে পারেননি। এই সেন্সাসটা পারবেন কিনা আমি জানি না। দ্বিতীয় যে আশঙ্কাটা, দক্ষিণের রাজত্বে বসে অলরেডি আঁচ পাই রোজই সকালে। একটা যোগ করে দিই ইতিমধ্যে কতগুলো রাজ্য কিন্তু কাস্ট সেন্সাস করেছে, যেমন হ্যাঁ, বিহার করেছে, আমি দেখছিলাম। বিহার করেছে, তেলেঙ্গানা করেছে, কর্ণাটকও বোধহয় করেছে, তেলেঙ্গানাও বোধহয় করেছে। হ্যাঁ, তেলেঙ্গানা করেছে, আমি দেখেছি। বিহারের তো এখন ওয়েবসাইট থেকে তুলে দিয়েছে, আবার ওটা পাওয়া যাচ্ছে, মানে যারা আমরা কপি টপি করে রেখেছি আমাদের কাছে আছে, কিন্তু ওটা পাবলিক ডোমেইন থেকে তুলে দিচ্ছে। হ্যাঁ, এটা আমার মতে এটা একটা ছোট বা মেজ বড় হতে পারে, একটা বিক্ষোভের ক্ষেত্র তৈরি করলেও করতে পারে। আর দ্বিতীয়টা যেটা দক্ষিণের রাজত্বে বসে টের পাই, সেটা হচ্ছে সত্যি পার্লামেন্টে কে কতজনকে পাঠাবেন, এই অঙ্কটা বেশ জটিল হয়ে উঠবে বলে আমার মনে হচ্ছে। মানে এটা আরেকটা ভারত জোড়া সমস্যা তৈরি হবে। তার সঙ্গে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে ফলিং টিএফআর রেট। আমাদের জনসংখ্যা কমছে এবং বেশ ভয়ঙ্করভাবে কমছে। 6ই জুনের ইংল্যান্ডের এবারে যে ইকোনমিস্ট পত্রিকায় একটা বড় আর্টিকেল পড়ছিলাম, এবং তাতে একটা উক্তি আছে যে ভারতবর্ষ বড়লোক হওয়ার আগেই বুড়ো হয়ে যাচ্ছে। ইন্ডিয়া উড গেট ওল্ড বিফোর দে গেট রিচ। মানে বিদেশে যেটা হয়েছিল, ওরা বড়লোক হয়ে তারপরে বুড়ো হতে শুরু করলো। পপুলেশন প্রোফাইলটা আমাদের দেশে যা দাঁড়াচ্ছে, পশ্চিমবাংলা অনেকগুলো রাজ্যই এখন 1.3 তোমার টোটাল ফার্টিলিটি রেট, 2.1 হচ্ছে রিপ্লেসমেন্ট রেট, মানে জনসংখ্যা স্থিতিশীল থাকে,
এবারে এর ফলে অর্ধেক হয়ে যাবে, অর্ধেকেরও কম হয়ে যাবে। তার মানে একটা দেশে এইসব রাজ্যগুলোতে প্রচুর বৃদ্ধ আসবেন, প্রচুর বৃদ্ধের সংখ্যা অনেক বাড়বে, কিন্তু তাদের পরিচর্যা করার মতো যুবশক্তি থাকবে না। তো সেটা না থাকার মানে একটা ন্যাচারালি যেসব রাজ্যে টিএফআর বেশি বা পপুলেশন প্রোফাইলটা অন্যরকম, সেখান থেকে যেতে হবে। কিন্তু মুশকিল হচ্ছে যে অলরেডি এর উল্টো দিকে একটা প্রবণতার চেষ্টা হচ্ছে। আন্ধ্রপ্রদেশে ওরা তো বলছেন যে হ্যাঁ, তোমার যদি দুটো বেশি বাচ্চা হয় উইল গিভ ইউ 25,000 টাকা, এরকম একটা স্কিমও চালু হয়ে গেছে। মানে একটা নানান রকম বিভ্রাটের মুখোমুখি আমরা দেখছি। তার সঙ্গে আমি জানি না যে ইস্যুটা উঠছে সেটা হচ্ছে আমাদের এখানে বসে যেটা টের পাচ্ছি, অন্যান্য বড় যেগুলোকে গ্রোথ ক্যাপাবিলিটি সেন্টার জিসি বলা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে গ্রোথ হচ্ছে, স্তর জিডিপি টিডিপি বাড়ছে বটে, কিন্তু লোক চাকরি বাড়ছে না। সুতরাং একটা বড় সংখ্যা আসবে, সেটা সেন্সাস আরো স্পষ্ট করে ডিফাইন করতে পারবে বলে আশা করি, যেখানে মানে তোমার এই গ্রোথের সঙ্গে জব ক্রিয়েশনের কোনো সম্পর্ক নেই। এবারে যে জায়গাটায় কুমার ছিল ধর্ম নিয়ে, সেইখানে ভাষার ব্যাপারটায় আমার এটাই বলার যে একটা সময় প্রথম সেন্সাসের পর থেকেই যে প্রবণতাটা দেখা যাচ্ছিল, তার ফলে বহু ভাষা হিন্দি বলে চিহ্নিত হতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু এই হিন্দির মধ্যে যেমন একেবারে পূর্ব প্রান্তের মৈথিলি থেকে শুরু করে একেবারে পশ্চিম প্রান্তে গন্ডোয়ানা ল্যান্ড ওদিকটায় ওরা যেরকম অনেকগুলো ডায়ালেক্ট বলেন, গোটা একজন হিসেব করে একবার বলেছিলেন যে প্রায় 42টা ভাষা হিন্দির মধ্যে ঢুকে বসে আছে। তো এবং আমার নিজের মনে হয়েছে, ধরো বাঙালি বা অসমিয়া বা বাংলা বা ওড়িয়ার মধ্যে যে পার্থক্য, তার চেয়ে অনেক বেশি পার্থক্য আছে মৈথিলির সঙ্গে পশ্চিম প্রান্তের উর্দু ভাষা যে হিন্দিটা আমরা শুনি। এগুলো বিচিত্র, অনেক বহু ভেরিয়েশন আছে, উর্দুই ভার্চুয়ালি, কিন্তু এগুলোকে সবই হিন্দি, মানে হিন্দুত্বর পাশাপাশি হিন্দিত্বর গল্পটাও আছে, কিন্তু যার ফলে ওই বলয়টা অত্যন্ত স্ফীত দেখায়। ওরাও কিন্তু মানে অনেক অনেক বৈচিত্র্য আছে ওর মধ্যে। তো এই যে কি বলবো, মানে স্ট্যান্ডার্ডাইজ করা, টেলিস্কোপ করে ফেলার যে প্রবণতাটা, এটা তো এক ভারত এক ভাষা গোছের একটা থিমের এন্ডোর্সমেন্ট, কিন্তু এটা আমাদের জন্য ভালো কিনা আই এম নট শিওর। মানে যদিও আমি ব্যক্তিগতভাবে হিন্দি সাহিত্যের খুবই অনুরাগী, কিন্তু আই এম নট শিওর এই প্রবণতাটা আমাদের জন্য ভালো কিনা। এটা কুমার বক্তব্য শুনবো, 3টে ভাষায় খুব ভালো জানে। না আমি না, প্রথমে একটা বলি যে এই না কুমার, এক মৈথিলি মিনিট, আমি একটা জিনিস দর্শকদের জন্য একটু বলে দেওয়া দরকার বোধ হয়। সেটা হচ্ছে এই যে গতকালও এটা নিয়ে আমরা আলোচনা করেছি, গতকাল আমাদের অনুষ্ঠানে আলোচনা করেছি। দক্ষিণের কিছু রাজ্যে কিন্তু বেশ কিছুদিন আগেই, যখন স্টালিন মুখ্যমন্ত্রী ছিলেন তামিলনাড়ু, তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী, এরা সকলেই কিন্তু জনসংখ্যা বাড়ানোর আহ্বান জানাচ্ছে। আমাদের এই যেটা দিলীপদা যে প্রসঙ্গটা উল্লেখ করলেন, লোকসভার আসন পুনর্বন্টনের যেভাবে হওয়ার সম্ভাবনা এখন সব থেকে বেশি দেখা যাচ্ছে, যেদিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তাতে কিন্তু দক্ষিণের রাজ্যগুলো তারা যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে নিজের জীবনযাত্রার মান উন্নত করতে পেরেছে, ভালো করতে পেরেছে, অর্থনৈতিকভাবে এগিয়ে গিয়েছে, তার ফলে কিন্তু তারা তাদের প্রতিনিধিত্বের বিচারে লোকসভাতে তাদের শাস্তি পেতে হবে, অনুন্নয়ন পুরস্কৃত হবে। উত্তরের রাজ্যগুলি যেখানে এসব মানব সম্পদ উন্নয়নের নিরিখে পিছিয়ে যারা, তারা পুরস্কৃত হবে। ফলে দিলীপদা যেটা আশঙ্কা করলেন, মতটা প্রকাশ করলেন, সেটা অত্যন্ত বাস্তব, যে সারা দেশ জুড়ে একটা গভীর অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে। কারণ লোকসভার প্রতিনিধিত্বর চিত্রটা যদি এখনকার থেকে অনেকটা বদলে যায়, ভারসাম্যটা অনেক বেশি উত্তরের দিকে হিন্দিভাষী এলাকার দিকে ঝুঁকে পড়ে, দক্ষিণের গুরুত্ব অনেকটাই হ্রাস পায়, যে সম্ভাবনা খুব বাস্তব। তাহলে সেটাকে মানুষ কিভাবে নেবেন, এ নিয়ে অনেক ভাবনা চিন্তা করার আছে।